চিত্রচিরে চৈত্র মাস, পর্ব সংখ্যা ১৩। লেখিকা মম সাহা, কণ্ঠে আমি প্রিয়া। ওরে পাখি বলিস তারে, কত ব্যথা রাখি গোপন করে। কখনো ব্যথারা মুখ থুবড়ে পড়ে, কখনো বা অশ্রু হয়ে ঝরে। নীল রঙের কালি দিয়ে লেখা ছোট ২ লাইনের কথাগুলো কত সুন্দর, কত ব্যথার। চিত্রা বার কয়েক পড়ল লেখাগুলো, বেশ মনে ধরেছে। সে যখন এসএসসি দেয় তখন এখানে সেখানে এলোমেলো অবুঝ মনে কত কথাই লিখে রাখত, কত কবিতাই যত্নে করত। টিনেজার সময়টাই তো এমন। বয়ঃসন্ধিতে এসে ছেলে মেয়ে কিছুটা কাব্যিক হয়ে যায়। চিত্রাও তাদের থেকে আলাদা না, অথচ সেদিন যে কথাটা লিখেছিল একান্তই ফুরফুরে মনের আবেশ অনুভব করার জন্য, আজ সে লেখাটাই জীবনের চরম ব্যর্থতা মনে করাচ্ছে। সময় পাল্টাতে ঠিক কতটুকু সময় লাগে? ১ সেকেন্ড বা তারও কিছুটা কম। বা চোখের কাজল ঘেটে মুক্তোর মতন এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ে চিত্রার চোখের কোণ থেকে। আহা, কান্নারা এত অবাধ্য কেন? সময়টা আগস্টের ১৭ তারিখ, শুক্রবার। বেলা এখন ঠিক অপরাহ্ন। চিত্রার শরীরে নীল রঙের শাড়ি জড়ানো, চোখে গাঢ় কাজলের প্রলেপ। অভিমানিনীর প্রগাঢ় অভিমান ঢাকতে যেন সক্ষম সেই কাজল। হয়তো নয়নের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিদের লুকানোর জন্য এই ব্যবস্থা। শ্যামলা শরীরে গাঢ় নীল রংটা ঠিক খারাপ লাগছে না, চলনসই থেকেও আরো ২ ধাপ বেশি ভালো লাগছে। পিঠ অব্দি চুলগুলো বাতাসে উঠছে তার। আজকে বিশেষ দিন তার জীবনে, তাই এত সাজগোজ। জীবন তো কিছুর জন্য থেমে থাকে না, সে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় অনেক দূর। যদি এগিয়ে যাওয়াটা খুব দ্রুত হয় তবুও বোধ হয় খারাপ হবে না। অপেক্ষিত সময়ের অবসান ঘটল। বাহিরের ঘর থেকে চিত্রার ডাক ভেসে এলো। এই তো চিত্রার ডাক পড়েছে, নতুন কিছু শুরু হওয়ার আহ্বান এসেছে। চিত্রা বিছানায় বসে রইল। বুকের মাঝে যন্ত্রণাদের বিক্ষোভ মিছিল, তাদের যেন প্রতিবাদ। বুকের মাঝে ঠাঁই দেওয়া মানুষটাকে ছাড়া আর কাউকে সহ্য করতে পারবে না চিত্রার জীবনে, কখনোই না। চিত্রা শ্বাস নিল, অনুভব করলো এই চারপাশে বাহার ভাইয়েরই কেবল অস্তিত্ব। এই যে আলমারির ভেতর রাখা বাহার ভাইয়ের শুভ্র রঙের টি শার্ট, বইয়ের টেবিলের ওপর বাহার ভাইয়ের নোটস, ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতর বাহার ভাইয়ের কত শত ফেলে দেওয়া আধ খাওয়া সিগারেট। এই যে হৃদয় মাঝে পুষে রাখা আস্ত একটা বাহার ভাই। সব জায়গাতেই তো মানুষটা, তবে তাকে ভোলার জন্য এত আয়োজন কেন? এই আয়োজনের সার্থকতা কোথায়? ভাবনার মাঝে চিত্রার ঘরে প্রবেশ করলো তার মা মুনিয়া বেগম। চোখে চিকন গ্লাসের চশমা, শরীরে কালো শাড়ি, মুখে চিকচিক করা ঘামের বিন্দুকণা। সে এসে ব্যস্ত ভঙ্গিতে বলল, চিতু, তুমি সাজগোজ করেছো কেন? বাবার সাথে পাগল হয়েছ? সেখানে তুমি যাবে না। নিজের এত বড় ক্ষতি করার জন্য উঠে পড়ে কেন লেগেছ? আর তোমার বয়সই বা কত? এই বয়সে কিসের বিয়ে? কোনো বিয়ে টিয়ে হবে না। মায়ের ব্যস্ততা মেশানো কথার পরিপ্রেক্ষিতে জবাব দিল না চিত্রা, কেবল মায়ের মুখের দিকে তাকিয়ে রইল অনিমেষ। মাটা এত সুন্দর কেন? ভাইয়াও মায়ের মতন সুন্দর। তাদের দেখলেই কেমন চোখে শান্তি শান্তি লাগে, ভালো লাগাই ছেয়ে যায় হৃদয় জমিন। মেয়ের কোনো হেলদোল না দেখে বিরক্ত হলো মুনিয়া বেগম। বিরক্তিকর কণ্ঠে বলল, তোমায় কি বলেছি শুনেছ? বিয়ের আশা বাদ দাও, তোমার বাবার তালে নাচা বন্ধ করো। এতটুকু একটা জীবন তোমার। বিয়ে তো করতেই হবে আম্মু। সমাজে চিরপরিচিত প্রথা অনুসারে মেয়েদের তো আজীবন বাবার ঘরে থাকার নিয়ম নেই। যেতেই যেহেতু হবে তবে আগেই যাই, পরে তো মায়া আরো বেড়ে যাবে আম্মু। মুনিয়া মেয়ের কথায় হতভম্ব হয়ে গেলেন। কাপা কাপা কণ্ঠে বললেন, চিত্রা, কি বলছো এসব? ভুল বলেছি আম্মু? তোমরা কি আর আমায় চিরকাল রেখে দেবে বলো? একদিন তো হস্তান্তর করা হবে আমাকে, তবে আজ কেন নয়? জীবনটা আমার এই এক একজনের হাতে কেবল হস্তান্তরিত হয়েই যাবে, পড়ে যাওয়া কিনা। চিত্রা
মুনিয়া বেগমের কণ্ঠে চরম বিস্ময়। সে বিস্ময়ের স্রোতে যেন কথারই খেয়ে হারিয়ে ফেলল। সারাদিন দুষ্টুমিতে মত্ত থাকা চিত্রার আজ কথাগুলোর ওজন বেশি। এত ভারী কথা চেয়ে আশা করেননি মুনিয়া বেগম। তাহলে আজ মেয়েটাকে এত অপরিচিত লাগছে কেন? কেমন অপরিচিত একটা অবয়ব মেয়েটার মাঝে। মুনিয়া বেগম হয়তো আরো কিছু বলতেন, কিন্তু তন্মধ্যে নুরুল সওদাগরের আগমনে কথার নদীতে ভাটা পড়ল। নুরুল সওদাগরের মুখে বরাবরের চেয়ে আজ হাসির রেখা বেশ গভীর। চোখে মুখে কেমন যেন একটা রাজ্যের শান্তি। শান্তিটা ঠিক কিসের? সবচেয়ে অপছন্দের মানুষটাকে চোখের সামনে দেখতে হবে না, এটাই কি কারণ? তবে মুনিয়া বেগম নিজের স্বামীর দিকে তাকালেন, তাচ্ছিল্য করে বলে উঠলেন, আমার মেয়ের ধ্বংস না ডেকে আনলেও পারতে। নুরুল সওদাগর হয়তো প্রস্তুত ছিলেন না স্ত্রীর এহেন কথায়, তাই সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। বিস্মিত কণ্ঠে বললেন, কি বলছো এসব? চিত্রা আমারও মেয়ে, ভুলে যেও না। বাবার একটা কথায় চিত্রার ভেতরে যত না পাওয়ার হাহাকার ছিল সব মিলিয়ে গেল। জীবনের 18টা বছর সে কেবল অপেক্ষায় ছিল বাবার মুখ থেকে এই কথাটা শোনার জন্য। আজ মনে হচ্ছে বেঁচে থাকাটা সার্থক। বাবার আদর পাওয়ার জন্য চিত্রা এমন কয়েকটা অযৌক্তিক সিদ্ধান্ত না হয় মাথা পেতে নেবে, তবুও তো তার বাবার ভালোবাসা পাবে, এই ঢের। আচ্ছা, চিত্রা তোমার মেয়ে? কবে থেকে তাকে মেয়ে বলে মানা শুরু করলে? তোমার জাত যাবে না? স্ত্রীর বিদ্রুপের হাসি দেখে গা জ্বলে উঠল নুরুল সওদাগরের। বেশ খানিকটা জোরেই বলল, মুনা, সাবধানে কথা বলো, বাড়ি ভর্তি মেহমান। নাটকটা বন্ধ করো। আমি চিত্রার খারাপ চাইবো না নিশ্চয়। ভালো কেন চাইতে আসছো? আমার মেয়ের ভালোটা তোমার না চাইলেও হবে। যাদের ভালো এত বছর চেয়ে আসছো তাদেরটাই চাও, নাকি তাদের ভালোর জন্যই আমার মেয়ের এই সর্বনাশ করছো? কোনটা? মুনিয়া বেগমের কথা শেষ হতেই তার ডান গালে সশব্দে চড় বসালো নুরুল সওদাগর। এই ঘটনাটা মুনিয়া আর চিত্রা দুজনের কাছেই অপ্রত্যাশিত ছিল। মুনিয়া বেগম তাই নিশ্চুপ হয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল। তন্মধ্যেই ওহি এলো, চিত্রাকে ধরে নিয়ে গেল পাত্রপক্ষের সামনে। চিত্রা কেবল পাথরের ন্যায় হেঁটে গেল। এই জীবনে হুট করেই তার চাওয়া পাওয়াগুলো হাওয়ায় মিলিয়ে গেল। কেবল মনে হলো বিফলেই বেঁচে থাকা। সময়টা ঠিক মধ্যরাত। ভিনদেশের মাটিতে পা রেখেছে অবনী আজ 5 দিন হতে চলল। বাড়ির সবাই তাদের নিয়ম করে খোঁজ নিচ্ছে, কিন্তু তবুও অবনী কোথাও নিজেকে একা ফিল করে। এই একা অনুভব করাটা একাকিত্ব না বোধ হয়। আমজাদের মাঝে পুরনো আমজাদকে খুঁজে না পাওয়াটাই এই একা অনুভব হওয়ার কারণ। মানুষ সচরাচর যাকে যেভাবে দেখে অভ্যস্ত তাকে সেভাবেই দেখতে চায়। মানুষেরও যে বদল আসতে পারে তা যেন আমরা ভাবতে পারি না, বা কোথাও একটা মানতে পারি না। হিমশীতল কেবিনে সাদা রঙের আরাম কেদারাটায় বসে বসে ঝিমুচ্ছে অবনী। রাত 3:30 বাজছে, অথচ তার চোখে ঘুম নেই। চেরির শরীর বেশ উন্নতি দেখা দিচ্ছে। এতদূর আসাটা সার্থক, কিন্তু তবুও মনে কোথাও শান্তি নেই। অবনী বেগম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কতক্ষণ এপাশ ওপাশ হাতড়ে নিজের ফোনটা হাতে নিল। কল লাগালো আমজাদ সওদাগরের ফোনে। আমজাদ সওদাগর প্রতিদিনই এসে মেয়েকে দেখে যান, অথচ থাকেন না। এমনকি অবনী বেগমকেও যেতে বলেন না আমজাদ সওদাগরের বাসায়। বিষয়টা ভীষণ অদ্ভুত হলেও অবনী এতদিন মাথা ঘামায়নি, অথচ আজ মাঝরাতে তার এ কথা মাথায় এলো। গত 5 দিন যাবৎ অবনী হসপিটালে আছে। আমজাদ তাকে বাড়িতে গিয়ে বিশ্রামও নিতে বলেনি। প্রথমবার কলটা বাজতে বাজতেই কেটে গেল। অবনী চোখ মুখ কুচকালো। তার হঠাৎ করেই সর্বাঙ্গে অস্বস্তি ছেয়ে গেল। তার মনে হলো তার অজান্তেই হয়তো ভীষণ অদ্ভুত কিছু হচ্ছে এই ভিন দেশে, যা খুব সস্তা আবরণে ঢেকে আছে। অবনী বেগম ঘুমন্ত চেরির দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস ছাড়লেন। এই মাঝরাতেই যে সিদ্ধান্ত নিলেন আমজাদ সওদাগরের বাসায় যাওয়ার। যতটুকু জানে সে, হসপিটাল থেকে বাসার দূরত্ব মাত্র 8 ঘন্টা। বাড়ির ঠিকানাটাও তার জানা আছে।
এই মাঝরাত্রিরে যে কোনো মূল্যে তার সংশয় অস্বস্তির পরিসমাপ্তি ঘটাতে হবে। তার মন যে মিছে ভয়ের আশঙ্কায় তোলপাড় হচ্ছে, তা এই মুহূর্তেই মেটাতে হবে। হসপিটালের নার্সকে চিরির কাছে রেখে এই ভিনদেশের অপরিচিত রাস্তায় পা চালালো বাঙালি নারী। বাঙালি স্ত্রীদের আলাদা একটা শক্তি আছে, তারা সন্তান আর স্বামীর ক্ষেত্রে অদ্ভুত শক্তি সাহস পেয়ে যায়।